আমার স্বামী তার পরকীয়া প্রেমিকার সামনে আমাকে 6বার চড় মারল। বৃষ্টির মধ্যে ঘর থেকে বের করে দিল। আমি বাবাকে শুধু একটি কথাই বলেছিলাম, ওর প্রতি কোনো দয়া দেখাবে না। বৃষ্টির পানি আমার মুখ বেয়ে গড়িয়ে পড়ছিল। ঠোঁটের কোণে জমে থাকা রক্তের সঙ্গে সেই বৃষ্টির পানি মিশে একাকার হয়ে যাচ্ছিল। 6টি চড়। আমি প্রতিটি চড়ের হিসাব মনে মনে গুণে রেখেছিলাম। প্রথম চরটি পড়েছিল যখন আমি জানতে চেয়েছিলাম আমার স্বামী মিস্টার ইয়াসিনের প্রেমিকা মেহজাবিন রহমান কেন আমাদের ডাইনিং টেবিলে বসে আছে, আর তার কানে কেন আমার মুক্তোর দুল। দ্বিতীয় চরটি পড়েছিল যখন আমি তাকে বলেছিলাম আমার দুল খুলে রাখতে। এরপর তৃতীয়, চতুর্থ, পঞ্চম চর মারতে মারতে মিস্টার ইয়াসিন গর্জে উঠেছিল, এবারের প্রতিটি জিনিস আমার, এখানে তোমার কোনো অধিকার নেই। ষষ্ঠ চরটি এতটাই জোরে ছিল যে আমি দরজার পাশে রাখা মার্বেলের টেবিলের গায়ে গিয়ে সজোরে আঘাত পেলাম। তারপর সে সামনের দরজা খুলে আমার ছোট ব্যাগটি প্রবল বৃষ্টির মধ্যে ছুঁড়ে ফেলে দিল। সে দাঁতে দাঁত চেপে বলল, বের হয়ে যাও আদিবা, অনেক আগে তোমার নিজের সীমা বুঝে নেওয়া উচিত ছিল। তার ঠিক পেছনে দাঁড়িয়েছিল মেহজাবিন রহমান। আমার এই রেশমি গাউন পরে সে এমনভাবে হাসছিল যেন জীবনের সবচেয়ে বড় বিজয় সে অর্জন করেছে। আমি তাদের সামনে এক ফোঁটা চোখের জলও ফেলিনি। জুতা ছাড়াই ধীরে ধীরে বাড়ির বাইরে বেরিয়ে এলাম। আমার গাল আগুনের মতো জ্বলছিল, পাঁজরে অসহ্য ব্যথা হচ্ছিল, আর মুষলধারে বৃষ্টি আমার দীর্ঘশ্বাসের শব্দ পর্যন্ত ঢেকে দিচ্ছিল। মিস্টার ইয়াসিন এমন জোরে দরজাটি বন্ধ করল যে পুরো বাড়ি কেঁপে উঠল। কয়েক মুহূর্ত পর নিরাপত্তা গেট খুলে গেল, আর আমি টলতে টলতে রাস্তার পাশে এসে বসে পড়লাম। একের পর এক গাড়ি পাশ দিয়ে চলে যাচ্ছিল, কেউ থামল না। রাস্তার বাতির নিচে বসে ঠান্ডা আর অপমানের ভারে আমি কাঁপছিলাম। আমার ফোনের স্ক্রিন ভেঙে গিয়েছিল, কিন্তু সেটি এখনও চালু ছিল। মিস্টার ইয়াসিন সবসময় আমার বাবার নাম তুচ্ছ তাচ্ছিলের সঙ্গে উচ্চারণ করত। সে ভাবত হাজী আব্দুল কাদের চৌধুরী শুধু একজন ধনী বৃদ্ধ, কিন্তু সে কখনো বুঝতেই পারেনি আমার বাবা দেশের অন্যতম প্রভাবশালী শিল্পপতি, যার একটি সিদ্ধান্তেই বহু মানুষের ভাগ্য বদলে যেতে পারে। আমি বাবার নম্বরে ফোন করলাম। দ্বিতীয়বার রিং হতেই তিনি ফোন ধরলেন। আদিবা, আমি ঠোঁটে রক্ত গিলে ধীরে বললাম, বাবা। মুহূর্তের মধ্যে তার কণ্ঠ বদলে গেল। কি হয়েছে মা? আমি একবার বাড়িটার দিকে তাকালাম। হয়তো এই মুহূর্তে মিস্টার ইয়াসিন আর মেহজাবিন আমার ঘরেই বসে আনন্দ উদযাপন করছে। আমি কাপা গলায় বললাম, ও ও আমাকে 6বার চড় মেরেছে ওই মহিলার জন্য। তারপর আমাকে বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বের করে দিয়েছে। ফোনের ওপাশে দীর্ঘ নীরবতা। এটা বিস্ময়ের নীরবতা ছিল না, এটা ছিল ঝড়ের আগের ভয়ঙ্কর নীরবতা। কিছুক্ষণ পর বাবা শুধু জিজ্ঞেস করলেন, তুমি কি এখন নিরাপদে আছো? আমি ফিসফিস করে বললাম, না। তিনি দৃঢ়কণ্ঠে বললেন, তোমার অবস্থান আমাকে পাঠাও। আমি সঙ্গে সঙ্গে লোকেশন পাঠিয়ে দিলাম। তারপর তিনি এমন কণ্ঠে বললেন যা বাইরের ঝড়ের চেয়েও শীতল ছিল, মন দিয়ে শোনো আদিবা, কোনো অবস্থাতে বাড়ির ভেতরে ফিরে যাবে না। মিস্টার ইয়াসিন যদি ফোন করে, ধরবে না। আমি এখনই নিরাপত্তারক্ষী আর একজন ডাক্তার পাঠাচ্ছি। আমি চোখ বন্ধ করলাম। বাবা। বল মা। আমি ধীরে ধীরে বললাম, ওর প্রতি কোনো দয়া দেখাবেন না। সেদিন রাতে প্রথমবারের মতো আমার বাবার কণ্ঠে একজন স্নেহময় বাবার মমতা ছিল না। শুনতে লাগছিল যেন একজন বিচারক তার চূড়ান্ত রায় ঘোষণা করছেন। তিনি শান্ত গলায় বললেন, তাহলে আজ থেকে দয়ারও সমাপ্তি। 40 মিনিটের মধ্যে দুটি কালো গাড়ি এসে আমার সামনে থামল। রাত তখন প্রায় 12:30। কালো রঙের দুটি গাড়ি রাস্তার পাশে এসে থামতেই কয়েকজন প্রশিক্ষিত নিরাপত্তারক্ষী দ্রুত নেমে চারপাশ ঘিরে ফেলল। তাদের সঙ্গে ছিলেন একজন অভিজ্ঞ চিকিৎসক এবং 2জন নার্স। রাস্তার বাতির নিচে ভিজে কাপড়ে কাঁপতে থাকা আদিবাকে দেখে সবাই মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। চিকিৎসক দ্রুত তার গালের ক্ষত, ঠোঁটে রক্তপাত এবং পাঁজরের ব্যথা পরীক্ষা করলেন। আদিবা কোনো অভিযোগ করল না, শুধু নিঃশব্দে বসে রইল। কয়েক মিনিট পর আরেকটি গাড়ি এসে থামল। সেখান থেকে নেমে এলেন হাজী আব্দুল কাদের চৌধুরী। জীবনে অসংখ্য ব্যবসায়িক সংকট সামলানো এই মানুষটিকে কেউ কখনো আবেগপ্রবণ হতে দেখেনি, কিন্তু নিজের মেয়ের ফুলে যাওয়া মুখ, ভেজা চুল আর কাঁপতে থাকা শরীর দেখে তার চোখের ভেতরে জমে উঠল এমন এক আগুন যা বহু বছর ধরে কেউ দেখেনি। তিনি ধীরে ধীরে আদিবার সামনে হাঁটু গেড়ে বসে নিজের কোট খুলে মেয়ের কাঁধে জড়িয়ে দিলেন। তারপর মাথায় হাত রেখে শুধু বললেন, আজ থেকে তুই আর একা নস, এবার আমার পালা। আদিবা বাবার বুকে মাথা রাখতেই এতক্ষণ ধরে চেপে রাখা কান্না হু হু করে বেরিয়ে এলো।
সে ভাঙা কণ্ঠে একে একে সব বলল। কিভাবে গত কয়েক মাস ধরে মিস্টার ইয়াসিন বদলে গিয়েছিল, কিভাবে প্রায় রাত করে বাড়ি ফিরত, কিভাবে সংসারের প্রতিটি বিষয়ে তাকে অপমান করত, আর শেষ পর্যন্ত কিভাবে নিজের প্রেমিকা মেহেজাবিন রহমানকে বাড়িতে এনে তারই গয়না পোশাক ব্যবহার করতে দিয়েছিল। হাজী আব্দুল কাদের চৌধুরী একটি কথাও বললেন না, তিনি শুধু শুনলেন। তার বহু বছরের অভিজ্ঞতা তাকে শিখিয়েছিল প্রতিশোধ নেওয়ার আগে সত্যের প্রতিটি অংশ জানা জরুরি। আদিবার কথা শেষ হওয়ার পর তিনি গাড়িতে উঠে নিজের প্রধান নিরাপত্তা কর্মকর্তা এবং আইনি উপদেষ্টাকে একসঙ্গে ফোন করলেন। তার কণ্ঠ ছিল সম্পূর্ণ শান্ত, কিন্তু সেই শান্ত স্বরের প্রতিটি শব্দের মধ্যে এমন দৃঢ়তা ছিল যেন ফোনের ওপাশে থাকা সবাই বুঝে গেল আজকের রাতের পর আর কিছুই আগের মতো থাকবে না। অন্যদিকে সেই সময় বাড়ির ভেতরে মিস্টার ইয়াসিন আর মেহেজাবিন যেন বিজয় উৎসব পালন করছিল। দামি ওয়াইনের গ্লাস হাতে নিয়ে মেহেজাবিন হাসতে হাসতে বলছিল, তোমার স্ত্রী এত সহজে চলে যাবে ভাবিনি, শেষ পর্যন্ত সাহসটাই ছিল না। মিস্টার ইয়াসিনও আত্মবিশ্বাসী ভঙ্গিতে হেসে বলল, ওর যাওয়ার আর কোথাও নেই, 2-1 দিন বাবার বাড়িতে থাকবে, তারপর ক্ষমা চাইতে ফিরে আসবে। তখন আমি চাইলে ফিরিয়ে নেব, না চাইলে সারা জীবন দরজার বাইরে দাঁড় করিয়ে রাখব। তার চোখে মুখে এমন অহংকার ফুটে উঠেছিল যেন পৃথিবীর সমস্ত ক্ষমতা তার হাতেই বন্দী। সে জানত না, যাকে সে দুর্বল ভেবেছে সেই মানুষটির একটি ফোন কল ইতিমধ্যেই তার সাম্রাজ্যের ভিত্তি কাঁপিয়ে দিয়েছে। রাত 1টা বাজতেই হাজী আব্দুল কাদের চৌধুরীর অফিসের বিশেষ কনফারেন্স রুমে জরুরি বৈঠক শুরু হলো। দেশের বিভিন্ন প্রান্তে থাকা তার বিশ্বস্ত আইনজীবী, আর্থিক উপদেষ্টা, নিরীক্ষক এবং কয়েকজন শীর্ষ ব্যবসায়িক সহযোগী অনলাইনে যুক্ত হলেন। বড় স্ক্রিনে মিস্টার ইয়াসিনের কোম্পানির আর্থিক লেনদেন, বিনিয়োগের তথ্য, ব্যাংক ঋণ, অংশীদারদের তালিকা এবং গত কয়েক বছরের নথি একে একে ভেসে উঠতে লাগল। হাজী আব্দুল কাদের চৌধুরী ধীর স্বরে বললেন, কোনো অবৈধ কাজ করবে না, কোনো মিথ্যা অভিযোগ করবে না, কিন্তু আইনের ভেতর থেকে ওর প্রতিটি দুর্বল জায়গা খুঁজে বের করো। যে অন্যায় করেছে সে যেন নিজের অন্যায়ের ফল নিজেই ভোগ করে। তার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই সবাই কাজে নেমে পড়ল। ভোর হওয়ার আগেই প্রথম আঘাতটা এলো। বহুদিন ধরে যে বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানের টাকায় মিস্টার ইয়াসিনের ব্যবসা টিকেছিল, তারা জরুরি ভিত্তিতে অংশীদারিত্ব পণ্য বিবেচনার সিদ্ধান্ত নিল। একই সময়ে ব্যাংক থেকে ঝুঁকিপূর্ণ আর্থিক লেনদেনের ব্যাখ্যা চেয়ে নোটিশ পাঠানো হলো। পরিচালনা পর্ষদের সদস্যরা রাতে জরুরি বৈঠকের আহ্বান জানালেন। কয়েকজন পুরনো ব্যবসায়িক অংশীদার ফোন ধরাই বন্ধ করে দিলেন। যাদের সামনে দাঁড়িয়ে মিস্টার ইয়াসিন নিজেকে পরাজেয় ভাবত, তারাই একে একে দূরে সরে যেতে শুরু করলো। অথচ সে তখনও কিছুই বুঝতে পারেনি। ঘুম থেকে উঠে কফির কাপ হাতে নিয়ে যখন ফোন অন করলো, তখন একের পর এক নোটিফিকেশন, মিসড কল আর ইমেল দেখে তার কপালে প্রথমবারের মতো উদ্বেগের ভাঁজ পড়ল। ঠিক সেই সময় হাসপাতালে বিশ্রাম নিচ্ছিল আদিবা। চিকিৎসক জানালেন তার পাঁজরে গুরুতর আঘাত না লাগলেও গভীর চোট লেগেছে, কয়েক সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। হাজী আব্দুল কাদের চৌধুরী মেয়ের কেবিনে ঢুকে চুপচাপ তার পাশে বসে রইলেন। আদিবা ধীরে ধীরে চোখ খুলে বাবার দিকে তাকাতেই তিনি মৃদু হেসে বললেন, আজ থেকে তোর জীবনের নতুন শুরু। যে তোকে অপমান করেছে তার শাস্তি প্রতিশোধের জন্য নয়, ন্যায় বিচারের জন্য হবে। হাসপাতালের কেবিনে সকালটা ছিল অস্বাভাবিক নীরব। জানালার কাছ বেয়ে বৃষ্টির শেষ ফোঁটাগুলো ধীরে ধীরে নিচে নেমে আসছিল। আদিবা বিছানায় আধশো অবস্থায় ছাদের দিকে তাকিয়েছিল। গতরাতের প্রতিটি মুহূর্ত যেন বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল। মিস্টার ইয়াসিনের সেই 6টি চর, মেহজাবিনের বিদ্রুপ মাখা হাসি, নিজের বাড়ি থেকে অপমান করে বের করে দেওয়া, সবকিছু যেন এখনও বাস্তবের চেয়েও বেশি তীক্ষ্ণ হয়ে তার বুকের ভেতর বিঁধছিল। কিন্তু এবার তার চোখে কান্না ছিল না। কান্নার জায়গায় জন্ম নিয়েছিল এক ধরনের নীরব দৃঢ়তা। সে বুঝে গিয়েছিল যে মানুষ নিজের স্ত্রীকে অন্য এক নারীর সামনে অপমান করতে পারে, সে কোনোদিন ভালোবাসার যোগ্য ছিল না। হাজী আব্দুল কাদের চৌধুরী মেয়ের পাশে এসে তার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন গতরাতে তার মেয়েটা বদলে গেছে। যে আদিবা এতদিন সংসার বাঁচানোর জন্য নিজের সম্মান বিসর্জন দিয়েছে, সেই আদিবা আজ নিজের সম্মানের জন্য শেষ পর্যন্ত লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। ঠিক তখনই কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকলেন হাজী আব্দুল কাদের চৌধুরীর ব্যক্তিগত আইনজীবী ব্যারিস্টার রাশেদ করিম। তার হাতে ছিল একটা মোটা ফাইল। তিনি সম্মানের সঙ্গে ফাইলটি টেবিলের ওপর রেখে বললেন, স্যার, রাতভর তদন্তে আমরা অনেক তথ্য পেয়েছি।
বিষয়টি শুধু পারিবারিক বিশ্বাসঘাতকতা নয়, এর সঙ্গে বড় ধরনের আর্থিক অনিয়মে জড়িত। হাজী আব্দুল কাদের চৌধুরী ধীর স্বরে বললেন, সব খুলে বলুন। ব্যারিস্টার রাশেদ একটি একটি করে কাগজ বের করতে লাগলেন। দেখা গেল গত 3 বছরে মিস্টার ইয়াসিন নিজের কোম্পানির নামে একাধিক ভুয়া প্রতিষ্ঠান তৈরি করে কোটি কোটি টাকা অন্যত্র সরিয়ে নিয়েছে। শুধু তাই নয়, নিজের বিলাসী জীবন আর মেহজাবিন রহমানের জন্য দামি গাড়ি, ফ্ল্যাট, গয়না ও বিদেশ ভ্রমণের খরচও কোম্পানির হিসাব দেখিয়ে পরিশোধ করেছে। এমনকি আদিবার নামে থাকা কয়েকটি সম্পত্তির নথিও গোপনে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছিল। সবকিছুর প্রমাণ একে একে ফাইলের পাতায় স্পষ্ট হয়ে উঠতে লাগলো। এ সময় অন্যদিকে মিস্টার ইয়াসিন নিজের অফিসে পৌঁছে দেখল পুরো পরিবেশটাই বদলে গেছে। যে কর্মচারীরা প্রতিদিন তাকে দেখে উঠে দাঁড়াতো, তারা আজ মাথা নিচু করে নিজেদের কাজে ব্যস্ত। কেউ তার দিকে তাকাচ্ছেও না। নিজের কেবিনে ঢুকতেই সচিব কাপা গলায় জানালেন, স্যার, পরিচালনা পর্ষদের জরুরি বৈঠক শুরু হয়ে গেছে। সবাই আপনার জন্য অপেক্ষা করছেন। ইয়াসিন বিরক্ত হয়ে কনফারেন্স রুমে ঢুকতেই ঘরের ভেতরের পরিবেশ তাকে থমকে দিল। টেবিলের ওপারে বসে থাকা প্রতিটি পরিচালকের মুখ কঠিন। কেউ তাকে বসতে পর্যন্ত বলল না। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ধীরস্বরে একটি ফাইল তার সামনে রেখে বললেন, আপনার বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপনাকে সাময়িকভাবে সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। কথাগুলো শুনে মিস্টার ইয়াসিনের মুখের রং মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। সে চিৎকার করে নিজের নির্দোষ প্রমাণ করার চেষ্টা করল, কিন্তু কেউ তার কথা শুনল না। বৈঠক শেষ হওয়ার আগেই তার অফিসের প্রবেশাধিকার বাতিল করা হলো এবং কোম্পানির সব ডিজিটাল অ্যাকাউন্ট থেকে তার অনুমতি সরিয়ে দেওয়া হলো। এদিকে মেহজাবিন রহমানও তখনও কিছুই জানত না। নিজের নতুন ফ্ল্যাটে বসে সে অনলাইনে দামি গয়না দেখছিল। হঠাৎ তার ফোনে একের পর এক ব্যাংকের বার্তা আসতে শুরু করলো। যে কার্ড দিয়ে সে এতদিন অবাধে টাকা খরচ করত, সেটি অকার্যকর হয়ে গেছে। সে তড়িঘড়ি করে মিস্টার ইয়াসিনকে ফোন দিল, কিন্তু ইয়াসিন তখন নিজের বিপদ সামলাতেই ব্যস্ত। কয়েকবার ফোন করার পরেও কোনো উত্তর না পেয়ে মেহজাবিনের মনে প্রথমবারের মতো ভয় ঢুকে গেল। সে বুঝতে পারছিল না মাত্র কয়েক ঘন্টার মধ্যে কি এমন ঘটেছে যার কারণে সবকিছু একসঙ্গে ভেঙে পড়ছে। তার অজান্তেই সংবাদ মাধ্যমের কয়েকজন অনুসন্ধানী সাংবাদিক মিস্টার ইয়াসিনের আর্থিক কেলেঙ্কারি নিয়ে তথ্য সংগ্রহ শুরু করে দিয়েছেন। হাসপাতালের কেবিনে বসে আদিবা নীরবে সব শুনছিল। বাবা তার দিকে তাকিয়ে বললেন, মা, আমি চাইলে গত রাতে ওকে শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি, কারণ আমার মেয়ের জন্য আমি প্রতিশোধ নয়, ন্যায় বিচার চাই। আদিবা ধীরে ধীরে বাবার হাত ধরে বলল, আমি শুধু চাই ও যেন বুঝতে পারে একজন নারীর সম্মান ভেঙে দিয়ে কেউ কখনো সুখে থাকতে পারে না। হাজী আব্দুল কাদের চৌধুরী মৃদু হাসলেন। তিনি জানতেন সবচেয়ে বড় শাস্তি কখনো রাগ দিয়ে নয়, সত্য প্রকাশের মাধ্যমে হয়। আর সেই সত্য প্রকাশের পথ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। কিন্তু ঠিক তখনই ব্যারিস্টার রাশেদ করিম আরেকটি সিল করা খাম টেবিলের ওপর রাখলেন। তিনি নিচু স্বরে বললেন, স্যার, আরও একটি তথ্য পেয়েছি। আমার মনে হয় এটা আদিবার জানা খুবই জরুরি। হাজী আব্দুল কাদের চৌধুরী খামটি খুলতেই তার মুখের অভিব্যক্তি বদলে গেল। কয়েক সেকেন্ড তিনি নিশ্চুপ হয়ে রইলেন। তারপর ধীরে ধীরে কাগজগুলো আদিবার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, মা, মনে হচ্ছে মিস্টার ইয়াসিন শুধু তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি, সে তোমাকে বিয়ে করেছে একটা ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়নের জন্য। আদিবা কাপা হাতে প্রথম পাতাটি খুলল। আদিবার হাত কাঁপছিল। সে ধীরে ধীরে সিল করা খাম থেকে বের হয়ে যাওয়া কাগজগুলোর প্রথম পাতা উল্টে পড়তে শুরু করল। প্রথম লাইনে লেখা ছিল, বিষয়, পরিকল্পিত বিবাহের মাধ্যমে সম্পত্তি দখলের গোপন কৌশল। নিচে মিস্টার ইয়াসিনের নিজের হাতে লেখা কয়েকটি নোটের অনুলিপি। আদিবার বুক ধরফর করে উঠল। সেখানে স্পষ্ট ভাষায় লেখা ছিল, হাজী আব্দুল কাদের চৌধুরীর একমাত্র মেয়েকে বিয়ে করতে পারলে ভবিষ্যতে তার সম্পদের একটি বড় অংশ প্রভাব তৈরি করা সহজ হবে। প্রথমে বিশ্বাস অর্জন করতে হবে, তারপর ধীরে ধীরে সব সম্পত্তি এবং ব্যবসায়ী নথির ওপর নিয়ন্ত্রণ নিতে হবে। প্রতিটি শব্দ পড়ার সঙ্গে সঙ্গে আদিবার মনে হচ্ছিল গত 5 বছরের প্রতিটি স্মৃতি যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। যে মানুষটিকে সে নিজের জীবন ভেবে ভালোবেসেছিল, যে মানুষটির জন্য নিজের স্বপ্ন পর্যন্ত বিসর্জন দিয়েছিল, সে মানুষটি নাকি শুরু থেকেই তাকে নয়, তার বাবার সম্পদকে ভালোবেসেছিল। তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। চোখের কোণে জল জমলেও সে কাঁদল না,
কারণ সে বুঝে গিয়েছিল যে ভালোবাসা মিথ্যার উপর দাঁড়িয়ে থাকে তার জন্য চোখের জলও অপচয়। হাজী আব্দুল কাদের চৌধুরী ধীরে ধীরে বললেন, মা, আমি অনেক বছর ব্যবসা করেছি, অসংখ্য বিশ্বাসঘাতক দেখেছি, কিন্তু নিজের জামাই যে এতদূর পর্যন্ত পরিকল্পনা করে এগিয়েছে সেটা আমিও ভাবিনি। ব্যারিস্টার রাশেদ করিম আরও কিছু কাগজ সামনে রাখলেন। সেখানে দেখা গেল মিস্টার ইয়াসিন বিয়ের কয়েক মাস পর থেকে বিভিন্ন বীমা, যৌথ ব্যাংক হিসাব এবং সম্পত্তির কাগজপত্রে আদিবার স্বাক্ষর নেওয়ার জন্য নানা অজুহাত তৈরি করেছিল। কখনো বলেছিল করের হিসাবের জন্য দরকার, কখনো বলেছিল নতুন ব্যবসায় বিনিয়োগের জন্য দরকার। আদিবা এতদিন একবারও সন্দেহ করেনি, কারণ তার কাছে স্বামী মানেই ছিল বিশ্বাস। কিন্তু সেই বিশ্বাসকে ব্যবহার করে ইয়াসিন ধীরে ধীরে নিজের ফাঁদ তৈরি করছিল। ভাগ্য ভালো, হাজী আব্দুল কাদের চৌধুরী আগে থেকেই কিছু সম্পত্তি বিশেষ নিরাপত্তার আওতায় রেখেছিলেন, তাই বড় ক্ষতি হওয়ার আগেই অনেক কিছু রক্ষা করা সম্ভব হয়েছে। এদিকে মিস্টার ইয়াসিনের অবস্থা ক্রমেই খারাপ হতে লাগল। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠক শেষ হওয়ার পর সে একের পর এক প্রভাবশালী ব্যক্তিকে ফোন করল, যাদের সঙ্গে এতদিন ব্যবসা করেছে, যাদের সঙ্গে দামি হোটেলে বসে কোটি টাকার চুক্তি করেছে। আজ তাদের কেউ ফোন ধরল না। একজন ধরলেও শুধু বললেন, দুঃখিত, আমরা আর আপনার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। আরেকজন সরাসরি জানিয়ে দিলেন, আপনার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা সব চুক্তি স্থগিত রাখছি। ইয়াসিন রাগে টেবিলে ঘুষি মারল। তার বিশ্বাসই হচ্ছিল না মাত্র এক রাতের মধ্যে সবকিছু এভাবে বদলে যেতে পারে। সে মনে মনে বুঝতে পারছিল এর পেছনে নিশ্চয়ই হাজী আব্দুল কাদের চৌধুরীর হাত রয়েছে, কিন্তু তিনি যে শুধু ক্ষমতাবান নন, অত্যন্ত ধৈর্যশীল ও দূরদর্শী মানুষ, যেটা ইয়াসিন বুঝতে পারেনি। অন্যদিকে মেহজাবিন রহমানের জীবনেও অস্থিরতা শুরু হয়ে গেছে। সকাল থেকে সংবাদ মাধ্যমে মিস্টার ইয়াসিনের কোম্পানির আর্থিক কেলেঙ্কারির খবর ছড়িয়ে পড়তে শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের একসঙ্গে তোলা ছবি ঘুরে বেড়াচ্ছে। মানুষ একের পর এক মন্তব্য করছে, কেউ বলছে বিশ্বাসঘাতক, কেউ বলছে লোভের শাস্তি শুরু হয়েছে। এতদিন যেসব বন্ধুরা প্রতিদিন মেহজাবিনের সঙ্গে ঘুরে বেড়াতো তারা সবাই একে একে দূরে সরে যেতে লাগলো। তার ফোনে আর অভিনন্দনের বার্তা আসছিল না, আসছিল সাংবাদিকদের প্রশ্ন, পরিচিতদের জিজ্ঞাসা আর অচেনা মানুষের সমালোচনা। সে আতঙ্কিত হয়ে ইয়াসিনের বাড়িতে ছুটে গেল, কিন্তু সেখানে গিয়ে দেখল বাড়ির সামনে সাংবাদিকদের ভিড়। নিরাপত্তারক্ষীরা কাউকেই ভেতরে ঢুকতে দিচ্ছে না। মেহজাবিন দূর থেকে দাঁড়িয়ে বুঝতে পারল যে মানুষটির জন্য সে অন্যের সংসার ভেঙেছে, সেই মানুষটি এখন নিজের জীবন বাঁচাতে ব্যস্ত। হাসপাতালে বসে আদিবা জানালার বাইরে তাকিয়েছিল। হঠাৎ তার মনে পড়ল বিয়ের প্রথম বছরে মিস্টার ইয়াসিন তাকে বলেছিল, তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই। সেই কথাগুলো আজ বিষের মতো মনে হচ্ছিল। তখনই হাজী আব্দুল কাদের চৌধুরী মেয়ের পাশে এসে বসলেন। তিনি বললেন, জীবনের সবচেয়ে বড় ভুল হলো মানুষকে তার কথায় বিচার করা। মানুষকে বিচার করতে হয় তার কাজে। আদিবা বাবার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমি ওকে হারানোর কষ্টে আর কাঁদছি না বাবা, আমি কাঁদছি এই ভেবে যে এত বছর ধরে একজন প্রতারককে আমি সত্যিকারের মানুষ ভেবে ভালোবেসেছিলাম। বাবা মেয়ের মাথায় হাত রেখে বললেন, এই অভিজ্ঞতা তোমাকে ভেঙে দেবে না, বরং আরও শক্ত করে তুলবে। ঠিক সেই মুহূর্তে ব্যারিস্টার রাশেদ করিমের ফোন বেজে উঠল। তিনি কয়েক সেকেন্ড কথা বলে ফোন কেটে দিলেন। তারপর হাজী আব্দুল কাদের চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, স্যার, তদন্তকারীরা মিস্টার ইয়াসিনের ব্যক্তিগত লকার খুঁড়েছেন। সেখানে এমন কিছু নথি পাওয়া গেছে যা শুধু আর্থিক জালিয়াতি নয়, আরও বড় একটি অপরাধের ইঙ্গিত দিচ্ছে। হাজী আব্দুল কাদের চৌধুরী বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, কী ধরনের অপরাধ? ব্যারিস্টার রাশেদ নিচু স্বরে উত্তর দিলেন, মনে হচ্ছে আদিবার জীবনের ওপরেও একসময় পরিকল্পিত হামলার ছক কষা হয়েছিল। ব্যারিস্টার রাশেদ করিমের শেষ কথাটি শোনার পর হাসপাতালের কেবিনে এমন এক নীরবতা নেমে এলো যেন সময় নিজেও কয়েক মুহূর্তের জন্য থেমে গেছে। আদিবার হাত থেকে কাগজগুলো ধীরে ধীরে বিছানার উপর পড়ে গেল। তার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠল। সে বিশ্বাসই করতে পারছিল না যে মানুষটিকে একদিন নিজের পৃথিবী মনে করেছিল
সেই মানুষটি তার জীবন নিয়েও পরিকল্পনা করতে পারে। হাজী আব্দুল কাদের চৌধুরী দ্রুত মেয়ের হাত নিজের হাতে নিয়ে শান্ত কণ্ঠে বললেন, ভয় পাস না মা, এখন থেকে তোর দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহসও পাবে না। আদিবা কিছুক্ষণ চুপ করে বাবার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, বাবা, আমি কি সত্যি এতটা অন্ধ ছিলাম? এতগুলো বছর আমি কিভাবে কিছুই বুঝতে পারলাম না? হাজী আব্দুল কাদের চৌধুরী গভীর নিঃশ্বাস ফেললেন। তিনি জানতেন, বিশ্বাসঘাতকতার সবচেয়ে বড় আঘাত শরীরে নয়, মানুষের আত্মায় লাগে। তিনি শুধু বললেন, যে মানুষ ভালোবাসতে জানে সে প্রতারণা কল্পনাও করতে পারে না। তোর ভুল ছিল না, ভুল ছিল যাকে তুই বিশ্বাস করেছিলি। এরপর ব্যারিস্টার রাশেদ করিম লকার থেকে উদ্ধার হওয়া নথিগুলোর বিস্তারিত ব্যাখ্যা দিতে শুরু করলেন। তিনি জানালেন, কয়েক মাস আগে মিস্টার ইয়াসিন একটি বড় অঙ্কের জীবন বীমা করিয়েছিলেন, যার মনোনীত সুবিধাভোগী হিসেবে নিজের নাম রেখেছিলেন। আরও আশ্চর্যের বিষয়, বীমার কাগজপত্রে আদিবার স্বাক্ষর জাল করার প্রমাণও মিলেছে। শুধু তাই নয়, তদন্তকারীরা লকার থেকে এমন কিছু ব্যক্তিগত ডায়েরির পাতা উদ্ধার করেছেন যেখানে ইয়াসিন লিখেছিল, সব সম্পত্তির নিয়ন্ত্রণে এলেই আর কোনো ঝুঁকি থাকবে না, তারপর নতুন জীবন শুরু করা যাবে। সেই নতুন জীবনের পাশে একটি নাম বারবার লেখা ছিল, মেহজাবিন রহমান। আদিবার বুকের ভেতরটা হিম হয়ে গেল। সে বুঝতে পারল, মেহজাবিন শুধু একজন পরকীয়া প্রেমিকা নয়, অনেক আগেই সে ইয়াসিনের পরিকল্পনার অংশ হয়ে গিয়েছিল। দুজন মিলে এমন এক ভবিষ্যতের স্বপ্ন দেখছিল যেখানে আদিবার কোনো অস্তিত্বই থাকবে না। এদিকে রাজধানীর ওপর প্রান্তে মিস্টার ইয়াসিন নিজের আইনজীবীর অফিসে বসে মরিয়া হয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিল। তার চোখ লাল, মুখ ক্লান্ত, কপালে ঘাম। আইনজীবী ফাইল বন্ধ করে স্পষ্ট ভাষায় বললেন, আমি আপনাকে বাঁচানোর চেষ্টা করব, কিন্তু আগে সত্যিটা জানতে হবে। আপনি কি সত্যি কোম্পানির টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন? ইয়াসিন কিছুক্ষণ চুপ থেকে বলল, সবাই করে, আমি একা করিনি। আইনজীবী কঠিন স্বরে বললেন, সবাই কি করে সেটা আদালত দেখবে না, আদালত দেখবে আপনি কি করেছেন। ইয়াসিন বুঝতে পারল, এখন আর কেউ তাকে অন্ধভাবে বিশ্বাস করছে না। সে তড়িঘড়ি করে ফোন বের করে মেহজাবিনকে কল দিল। কয়েকবার রিং হওয়ার পর ফোন ধরতেই সে বলল, কিছুদিন তুমি আমার সঙ্গে যোগাযোগ করো না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু ওপাশ থেকে মেহজাবিন রাগে চিৎকার করে উঠল, সব ঠিক হবে মানে? আমার অ্যাকাউন্ট বন্ধ, মানুষ আমাকে গালাগাল দিচ্ছে, সাংবাদিকরা বাসার সামনে ঘুরছে, তুমি বলেছিলে সব কিছু নিরাপদ। ইয়াসিন কোনো উত্তর দিতে পারল না, কারণ সে নিজেই জানত না তার জীবন এখন কোন দিকে যাচ্ছে। এদিকে তদন্ত থেমে থাকল না। হাজী আব্দুল কাদের চৌধুরীর নির্দেশে একটি বেসরকারি অনুসন্ধানকারী দল গত 5 বছরের প্রতিটি লেনদেন, প্রতিটি ভ্রমণ, প্রতিটি যোগাযোগ খতিয়ে দেখতে শুরু করল। তারা একের পর এক প্রমাণ সংগ্রহ করতে লাগল। জানা গেল, মেহজাবিন রহমানের নামে কেনা বিলাসবহুল গাড়ির অর্থ এসেছে ইয়াসিনের কোম্পানির তহবিল থেকে। বিদেশ ভ্রমণের হোটেল বুকিং, দামি গয়নার বিল, এমনকি একটি সমুদ্র তীরবর্তী রিসোর্টে কাটানো ছুটির সমস্ত খরচও কোম্পানির ব্যবসায়িক ব্যয়ের নামে দেখানো হয়েছে। আরও চাঞ্চল্যকর তথ্য ছিল, মেহজাবিন এবং ইয়াসিন প্রায় 1 বছর আগে বিদেশে গিয়ে একসঙ্গে নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করেছিল। সেই পরিকল্পনার নথিতে স্পষ্ট লেখা ছিল, বর্তমান পারিবারিক বাধা দূর হলেই সবকিছু বাস্তবায়ন করা হবে। এই পারিবারিক বাধা যে আদিবা, সেটা বুঝতে কারো বাকি রইল না। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার দিন হাজী আব্দুল কাদের চৌধুরী আদিবাকে নিজের বাড়িতে নিয়ে এলেন। বিশাল বাড়ির প্রতিটি মানুষ তাকে সম্মানের সঙ্গে স্বাগত জানালো। অনেকদিন পর আদিবা এমন একটি জায়গায় ফিরল যেখানে কেউ তাকে ছোট করে কথা বলে না, কেউ তার চোখের জলকে দুর্বলতা মনে করে না। নিজের পুরনো ঘরে ঢুকে সে আলমারির ওপর রাখা ছোটবেলার একটি ছবির দিকে তাকিয়ে রইল। ছবিতে সে বাবার হাত ধরে হাসছে। আদিবার মনে হলো, জীবনের সবচেয়ে নিরাপদ জায়গা সবসময় এখানেই ছিল। সে শুধু ভুল করে অন্য কোথাও সুখ খুঁজতে গিয়েছিল। সেই রাতে বহুদিন পর সে শান্তিতে ঘুমালো। কিন্তু হাজী আব্দুল কাদের চৌধুরী ঘুমাতে পারলেন না। তিনি নিজের স্টাডি রুমে বসে একের পর এক রিপোর্ট পড়ছিলেন। তার অভিজ্ঞতা বলছিল,
এখনও পুরো সত্য সামনে আসেনি। রাত প্রায় 2টা। হঠাৎ প্রধান নিরাপত্তা কর্মকর্তা তড়িঘড়ি করে স্টাডি রুমে ঢুকে পড়লেন। তার মুখে স্পষ্ট উদ্বেগ। তিনি বললেন, স্যার, আমরা ইয়াসিনের সাবেক ব্যক্তিগত চালককে খুঁজে পেয়েছি। তিনি এতদিন লুকিয়েছিলেন। আজ রাতে তিনি আমাদের সঙ্গে দেখা করতে রাজি হয়েছেন। হাজী আব্দুল কাদের চৌধুরী শান্ত গলায় বললেন, তিনি কি বলতে চান? নিরাপত্তা কর্মকর্তা কয়েক সেকেন্ড চুপ থেকে উত্তর দিলেন, তিনি দাবি করছেন কয়েক মাস আগে তিনি নিজের কানে এমন একটি কথোপকথন শুনেছেন যা প্রমাণ করতে পারে আদিবার ওপর হওয়া একটি দুর্ঘটনা আসলে দুর্ঘটনা ছিল না। পরদিন ভোরের আলো ফোটার আগেই হাজী আব্দুল কাদের চৌধুরীর ব্যক্তিগত অতিথিশালার একটি কক্ষে আনা হলো মিস্টার ইয়াসিনের সাবেক ব্যক্তিগত চালক সালাউদ্দিনকে। মাঝবয়সী মানুষটির চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। গত কয়েক মাস ধরে তিনি আত্মগোপনে ছিলেন, কারণ তিনি জানতেন যে তথ্য তার কাছে আছে তা প্রকাশ পেলে অনেক ক্ষমতাবান মানুষের মুখোশ খুলে যেতে পারে। কক্ষে হাজির ছিলেন হাজী আব্দুল কাদের চৌধুরী, ব্যারিস্টার রাশেদ করিম, নিরাপত্তা প্রধান এবং তদন্ত দলের 2জন সদস্য। দরজা বন্ধ করে সালাউদ্দিনকে আশ্বস্ত করা হলো যে তার নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব এখন থেকে তারা নেবে। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর তিনি কাপা গলায় বললেন, স্যার, এতদিন আমি ভয়ে কিছু বলিনি, কিন্তু যেদিন খবর পেলাম আদিবা ম্যাডামকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে সেদিন বুঝলাম আর চুপ থাকলে আমিও অপরাধী হয়ে যাব। তার কথায় ঘরের সবাই মনোযোগী হয়ে উঠল। সালাউদ্দিন ধীরে ধীরে সেই রাতের ঘটনাগুলো বলতে শুরু করলেন। প্রায় 8 মাস আগে এক গভীর রাতে তিনি মিস্টার ইয়াসিন এবং মেহজাবিন রহমানকে শহরের বাইরে একটি রিসোর্টে নিয়ে গিয়েছিলেন। গাড়ি পার্ক করে তিনি বাইরে অপেক্ষা করছিলেন। প্রায় 1 ঘন্টা পর তারা ফিরে আসে। তখন মেহজাবিন হেসে বলছিল, সবকিছু যদি পরিকল্পনা মতো হয় তাহলে আর কোনো বাধা থাকবে না। ইয়াসিন নিচু স্বরে উত্তর দিয়েছিল, তাড়াহুড়ো করা যাবে না। দুর্ঘটনা এমনভাবে ঘটতে হবে যেন কেউ সন্দেহ না করে। সালাউদ্দিন প্রথমে বিষয়টি গুরুত্ব দেননি, কিন্তু কয়েক সপ্তাহ পর আদিবার গাড়ির ব্রেক হঠাৎ কাজ না করায় সে দুর্ঘটনা ঘটেছিল। সেই খবর শুনে তার বুক কেঁপে ওঠে। সেদিন আদিবা অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন। সবাই ঘটনাটিকে যান্ত্রিক ত্রুটি বলে ধরে নিয়েছিল, কিন্তু এখন সেই রাতের কথোপকথন তার মনে বারবার ফিরে আসতে লাগল। ব্যারিস্টার রাশেদ করিম সঙ্গে সঙ্গে তদন্তকারীদের নির্দেশ দিলেন পুরনো ঘটনার সমস্ত নথি, গাড়ির সার্ভিস রিপোর্ট এবং ওয়ার্কশপের রেকর্ড সংগ্রহ করতে। কয়েক ঘন্টার মধ্যে নতুন তথ্য সামনে এলো। দুর্ঘটনার ঠিক আগের দিন গাড়িটি একটি নির্দিষ্ট গ্যারেজে নেওয়া হয়েছিল, অথচ আদিবা কখনো সেই গ্যারেজে যাওয়ার নির্দেশ দেননি। আরও আশ্চর্যের বিষয়, গ্যারেজের মালিক হঠাৎ কয়েক মাস আগে বিদেশে চলে গেছেন এবং তার ব্যাংক হিসেবে বড় অঙ্কের টাকা জমা পড়েছিল। সেই টাকার উৎস খুঁজতে গিয়ে তদন্তকারীরা একটি প্রতিষ্ঠানের সন্ধান পেলেন যার মালিকানা কাগজে অন্য কারো নামে থাকলেও প্রকৃত নিয়ন্ত্রণ ছিল মিস্টার ইয়াসিনের হাতে। প্রমাণগুলো ধীরে ধীরে এক সুতোয় গাঁথা হতে শুরু করল, যদিও এখন নিশ্চিতভাবে বলা যাচ্ছিল না যে দুর্ঘটনাটি পরিকল্পিত ছিল, কিন্তু সন্দেহের যথেষ্ট ভিত্তি তৈরি হয়ে গেছে। অন্যদিকে মিস্টার ইয়াসিনের জীবনে যেন একের পর এক অন্ধকার নেমে আসছিল। দুপুরে আদালত থেকে নোটিশ এলো, আর্থিক অনিয়মের প্রাথমিক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার কিছু সম্পদ বিক্রি বা হস্তান্তর করা যাবে না। বিকেলে আবার ব্যাংক থেকে জানানো হলো বেশ কিছু হিসাব বিশেষ পর্যবেক্ষণের আওতায় আনা হয়েছে। সন্ধ্যার মধ্যে কয়েকটি সংবাদ মাধ্যমে তার বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হলো। সাংবাদিকরা তার অফিস, বাড়ি এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অবস্থান নিতে শুরু করলেন। এতদিন যিনি দামি স্যুট পরে ক্যামেরার সামনে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতেন, সেই মানুষটি আজ পর্দার আড়ালে লুকিয়ে থাকতে বাধ্য হলেন। তিনি বারবার মেহজাবিনকে ফোন করছিলেন, কিন্তু এবার মেহজাবিনই ফোন ধরা বন্ধ করে দিল। নিজের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত হয়ে সে বুঝে গিয়েছিল ডুবন্ত জাহাজে থাকলেও সে ডুবে যাবে। আদিবা এদিকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল। শরীরের ক্ষত শুকিয়ে এলেও মনের ক্ষত এখনো গভীর। এক বিকেলে সে বাবার বাগানে একা হাঁটছিল। হঠাৎ তার চোখ পড়ল
পুরনো আম গাছের নিচে একটি ছোট ব্রেঞ্চে তার মা বসে আছেন। বহুদিন পর মা তাকে কাছে ডেকে বললেন, মা, মানুষ কখনো অন্যের অন্যায়ের জন্য নিজের জীবন নষ্ট করে না। তোর সামনে এখনো অনেক বড় পথ পড়ে আছে। আদিবা মায়ের কাঁধে মাথা রেখে বলল, আমি আর আগের মতো দুর্বল হতে চাই না। মা মৃদু হেসে বললেন, দুর্বল তুই কখনোই ছিলি না, শুধু ভুল মানুষকে নিজের শক্তির চাবিটা দিয়ে দিয়েছিলি। কথাগুলো আদিবার হৃদয়ে গভীরভাবে গেঁথে গেল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, এবার সে নিজের জীবন নিজের শর্তে গড়বে। সে রাতে তদন্ত দলের প্রধান একটি নতুন রিপোর্ট নিয়ে হাজী আব্দুল কাদের চৌধুরীর স্টাডি রুমে উপস্থিত হলেন। তিনি বললেন, স্যার, আমরা ইয়াসিনের পুরনো ইমেল এবং কিছু ব্যাকআপ ডেটা উদ্ধার করেছি। সেখানে এমন কিছু বার্তা রয়েছে যা তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে। হাজী আব্দুল কাদের চৌধুরী ফাইল খুলতেই দেখলেন কয়েকটি গোপন ইমেইলে প্রজেক্টের নামে একটি পরিকল্পনার কথা লেখা রয়েছে। প্রথমে বিষয়টি সাধারণ ব্যবসায়িক প্রকল্প মনে হলেও শেষের একটি লাইনে লেখা ছিল, চূড়ান্ত ধাপ সম্পন্ন হলে উত্তরাধিকার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। হাজী আব্দুল কাদের চৌধুরীর চোখ কঠিন হয়ে উঠল। তিনি ধীরে ধীরে ফাইলটি বন্ধ করলেন। এখন আর এটা শুধু আমার মেয়ের সম্মানের লড়াই নয়, এটা সত্যকে প্রকাশ করার লড়াই। আর ঠিক তখনই নিরাপত্তা প্রধান দ্রুত ঘরে ঢুকে জানালেন, স্যার, অফিস সদর দপ্তর থেকে ফোন এসেছে। তারা আজ রাতে মিস্টার ইয়াসিনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে চায়। তবে তার আগেই তিনি হঠাৎ নিখোঁজ হয়ে গেছেন। মিস্টার ইয়াসিন নিখোঁজ খবরটি পাওয়ার পর পুরো পরিস্থিতির মোড় যেন মুহূর্তের মধ্যেই বদলে গেল। এতক্ষণ পর্যন্ত বিষয়টি ছিল একজন প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও পারিবারিক বিশ্বাসঘাতকতার তদন্ত, কিন্তু এখন বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে। পুলিশ সদর দপ্তর, তদন্ত সংস্থা এবং সংবাদ মাধ্যম সবাই একসঙ্গে নড়েচড়ে বসল। শহরের বিভিন্ন টোল প্লাজা, বিমানবন্দর, স্থলবন্দর এবং হোটেলে ইয়াসিনের ছবি পাঠিয়ে দেওয়া হলো। তার ব্যবহৃত মোবাইল নম্বরগুলো নজরদারিতে রাখা হলো। কিন্তু আশ্চর্যের বিষয়, শেষবার ফোনের অবস্থান ধরা পড়েছিল শহরের উপকণ্ঠে একটি নির্জন এলাকায়। এরপর হঠাৎ করে সব সংকেত বন্ধ হয়ে যায়, যেন সে পৃথিবী থেকে অদৃশ্য হয়ে গেছে। পুলিশ বুঝতে পারল এটি সাধারণ আত্মগোপন নয়, আগেভাগেই পরিকল্পনা করে পালানোর চেষ্টা করা হয়েছে। হাজী আব্দুল কাদের চৌধুরী খবরটি শুনে কিছুক্ষণ নিশ্চুপ বসে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, পালিয়ে যাওয়া মানে অপরাধ স্বীকার করার প্রথম ধাপ। ব্যারিস্টার রাশেদ করিম মাথা নেড়ে সম্মতি জানালেন। তিনি জানালেন, আদালত ইতিমধ্যেই ইয়াসিনের বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা জারির আবেদন গ্রহণ করেছে। দেশের সব সীমান্তে তার তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে। তবুও হাজী আব্দুল কাদের চৌধুরী সন্তুষ্ট হলেন না। তিনি জানতেন শুধু আইনের উপর নির্ভর করলে চলবে না। তিনি নিজের ব্যক্তিগত তদন্তকারী দলকে নির্দেশ দিলেন, ইয়াসিন যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করত তাদের প্রত্যেককে খুঁজে বের করো। মানুষ পালিয়ে গেলে প্রথমে আশ্রয় নেয় তার পুরনো পরিচিতদের কাছেই। এদিকে আদিবা ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে। কিন্তু রাত নামলেই দুঃস্বপ্ন তাকে তাড়া করে বেড়ায়। ঘুমের মধ্যে সে বারবার সেই 6টি চর অনুভব করে। কখনো মনে হয় আবার দরজা খুলে তাকে বৃষ্টির মধ্যে বের হতে দেওয়া হচ্ছে। ঘুম ভেঙে গেলে সে নিজের গালে হাত দিয়ে দেখে সেই ব্যথা যেন এখনও রয়ে গেছে। এক রাতে তার মা নিঃশব্দে ঘরে এসে দেখলেন আদিবা জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। তিনি কাছে গিয়ে বললেন, ঘুমাসনি? আদিবা মৃদু হেসে উত্তর দিল, চেষ্টা করি, কিন্তু চোখ বন্ধ করলে সব মনে পড়ে। মা তার কাঁধে হাত রেখে বললেন, মা, ক্ষত শুকাতে সময় লাগে, কিন্তু ক্ষত যত গভীর হয় মানুষ তত শক্ত হয়। কথাগুলো শুনে আদিবার বুকটা হালকা হয়ে এলো। সে মনে মনে সিদ্ধান্ত নিল অতীতের স্মৃতি তাকে আর দুর্বল করবে না। অন্যদিকে মেহজাবিন রহমানের জীবন সম্পূর্ণ ওলটপালট হয়ে গেছে। এতদিন যে বিলাসবহুল অ্যাপার্টমেন্টে সে রাজকীয় জীবন কাটাত, সেই ভবনের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তার কাছে বকেয়া ভাড়ার হিসাব চেয়ে নোটিশ পাঠালো। ব্যাংক অ্যাকাউন্টে থাকা অর্থের বেশিরভাগই তদন্তের আওতায় চলে যাওয়ায় সে নতুন করে বিপদে পড়ল। যেসব বন্ধু প্রতিদিন তার সঙ্গে দামি রেস্টুরেন্টে যেত তারা এখন ফোন ধরছে না।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নাম নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। একসময় সে বুঝতে পারল, যাকে ভরসা করে সে অন্যের সংসার ভেঙেছিল, সেই মানুষটি নিজের জীবন বাঁচাতেই তাকে সম্পূর্ণ একা ফেলে দিয়েছে। আতঙ্কিত হয়ে সে কয়েকবার ইয়াসিনের পুরনো বাড়িতে গেল, কিন্তু সেখানে কড়া নিরাপত্তা, কেউ তাকে ভেতরে ঢুকতে দিল না। অপমানিত হয়ে ফিরে আসার সময় তার মনে প্রথমবারের মতো প্রশ্ন জাগল, সে কি সত্যিই ভালোবাসার জন্য সবকিছু করেছিল, নাকি শুধু বিলাসিতার মোহে? ঠিক তখনই তদন্তকারী দলের একজন সদস্য হাজী আব্দুল কাদের চৌধুরীর হাতে একটি নতুন রিপোর্ট তুলে দিলেন। রিপোর্টে উল্লেখ ছিল, ইয়াসিন নিখোঁজ হওয়ার মাত্র 2 ঘন্টা আগে একটি অজ্ঞাত নম্বর থেকে দীর্ঘ সময় কথা বলেছিল। সেই নম্বরের অবস্থান ছিল সমুদ্রবন্দর এলাকার কাছাকাছি। তদন্তকারীরা আরও জানতে পারলেন, সেদিন রাতেই একটি ব্যক্তিগত ইয়ট গোপনে সমুদ্রে যাওয়ার প্রস্তুতি নিয়েছিল। সন্দেহ আরও ঘনীভূত হলো, যদি ইয়াসিন সত্যি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করে থাকে, তাহলে তার পরিকল্পনা অনেক আগেই তৈরি ছিল। পুলিশ দ্রুত বন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করল। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হলো। ফুটেজে একজন মানুষকে দেখা গেল, যিনি মুখে মাস্ক, মাথায় ক্যাপ পরে দ্রুত একটি গাড়ি থেকে নেমে ইয়টের দিকে এগিয়ে যাচ্ছেন। মুখ স্পষ্ট বোঝা না গেলেও শরীরের গঠন আর হাঁটার ভঙ্গি অনেকটাই ইয়াসিনের সঙ্গে মিলে যায়। সন্ধ্যায় আদিবা বাবার স্টাডি রুমে ঢুকে দেখল, টেবিল জুড়ে অসংখ্য নথি ছড়িয়ে আছে। সেই শান্ত গলায় বলল, বাবা, এত কিছু করছেন শুধু আমার জন্য? হাজী আব্দুল কাদের চৌধুরী মেয়ের দিকে তাকিয়ে মৃদু হাসলেন, না মা, আমি এটা শুধু তোর জন্য করছি না। যে মানুষ ক্ষমতার অহংকারে অন্যের সম্মান ভেঙে দেয়, তাকে আইনের সামনে দাঁড় করানো দরকার। আজ যদি সে পার পেয়ে যায়, কাল আরেকজন একই কাজ করবে। আদিবা বাবার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনল, তারপর বলল, আমি আর প্রতিশোধ চাই না, আমি শুধু চাই সত্যিটা সবাই জানো। বাবা উত্তর দিলেন, সত্যের সবচেয়ে বড় শক্তি হলো ওকে চিরদিন লুকিয়ে রাখা যায় না। রাত তখন প্রায় 11টা। হঠাৎ তদন্তকারী দলের প্রধান তড়িঘড়ি করে স্টাডি রুমে ঢুকে পড়লেন। তার হাতে একটি পেন ড্রাইভ। উত্তেজিত কণ্ঠে তিনি বললেন, স্যার, বন্দর এলাকার একটি ব্যক্তিগত সিসিটিভি ক্যামেরার সম্পূর্ণ ফুটেজ আমরা উদ্ধার করেছি। সেখানে শুধু ইয়াসিন নয়, আরও একজনকে স্পষ্ট দেখা যাচ্ছে। হাজী আব্দুল কাদের চৌধুরী দ্রুত ভিডিও চালু করলেন। ভিডিওটি চলতে শুরু করতেই স্টাডি রুমে উপস্থিত সবাই নিঃশ্বাস বন্ধ করে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। ঝাপসা ফুটেজে প্রথমে দেখা গেল, মিস্টার ইয়াসিন দ্রুত পায়ে ইয়টের দিকে এগিয়ে যাচ্ছে। কয়েক সেকেন্ড পর আরেকজন মানুষ গাড়ি থেকে নেমে তার সঙ্গে হাত মেলাল। ভিডিওটি যত পরিষ্কার হতে লাগলো, আদিবার চোখ তত বড় হয়ে উঠল। সে হঠাৎ নিজের মুখে হাত চেপে ধরে ফিসফিস করে বলল, না, এটা হতে পারে না, কারণ স্ক্রিনে দাঁড়িয়ে থাকা মানুষটি আর কেউ নয়, মিস্টার ইয়াসিনের বহু বছরের ব্যবসায়িক অংশীদার এবং হাজী আব্দুল কাদের চৌধুরীরও দীর্ঘদিনের পরিচিত মইনুল হক। তিনি বহুবার আদিবার সামনে এসেছেন, পরিবারের অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন, এমনকি বিয়ের সময়ও হাসি মুখে আশীর্বাদ করেছিলেন। অথচ সেই মানুষটি আজ ইয়াসিনকে পালাতে সাহায্য করছেন। হাজী আব্দুল কাদের চৌধুরীর মুখ শক্ত হয়ে গেল। তিনি ধীরে ধীরে বললেন, আমি মানুষকে চিনতে ভুল করেছিলাম, কিন্তু আজ আর কেউ আইনের বাইরে থাকবে না। ভিডিওটি আরও কয়েকবার পরীক্ষা করা হলো। তদন্তকারীরা সময়, গাড়ির নম্বর এবং আশপাশের ক্যামেরার ফুটেজ মিলিয়ে নিশ্চিত হলেন যে ঘটনাটি সত্য। মইনুল হকের প্রতিষ্ঠানের একটি গাড়ি ইয়াসিনকে বন্দরের কাছে পৌঁছে দিয়েছিল। সঙ্গে সঙ্গে তার অফিস এবং বাসায় তল্লাশির জন্য আইনগত অনুমতি নেওয়া হলো। রাত শেষ হওয়ার আগেই তদন্তকারী দল মইনুলের অফিসে পৌঁছে গুরুত্বপূর্ণ নথি জব্দ করল। সেখানে থাকা কম্পিউটার, হার্ড ড্রাইভ, আর্থিক রেকর্ড এবং ব্যক্তিগত ডায়েরি সবকিছু পরীক্ষা করা শুরু হলো। কয়েক ঘন্টার মধ্যেই আরও বিস্ময়কর তথ্য বেরিয়ে এলো। গত 2 বছরে মইনুল হকের প্রতিষ্ঠানের মাধ্যমে একাধিক ভুয়া প্রতিষ্ঠানে অর্থ স্থানান্তর করা হয়েছে। সেই অর্থের একটি বড় অংশ পরে ইয়াসিনের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন অ্যাকাউন্টে পৌঁছেছে। অর্থাৎ আর্থিক অনিয়মের পুরো পরিকল্পনায় ইয়াসিন একা ছিল না, তার পাশে ছিল একটি সুসংগঠিত চক্র।
এদিকে পুলিশ বন্দর এলাকায় অভিযান চালাতে শুরু করলো। ইয়টটি খুঁজে পাওয়া গেলেও সেটি তখন ফাঁকা। ক্যাপ্টেনকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানালেন, মাঝরাতে দুজন যাত্রী সমুদ্রের যাত্রাপথে একটি ছোট স্পিডবোটে উঠে চলে যায়। তাদের পরিচয় তিনি জানেন না বলে দাবি করলেন। তবে তদন্তকারীরা তার কথায় পুরোপুরি বিশ্বাস করলেন না। স্পিডবোটের সম্ভাব্য গতিপথ বিশ্লেষণ করে উপকূলীয় নিরাপত্তা বাহিনীকেও সতর্ক করা হলো। দেশের বিভিন্ন ঘাট, উপকূল এবং সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়িয়ে দেওয়া হলো। সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়তেই পুরো দেশ জুড়ে আলোচনা শুরু হয়ে গেল। যে মানুষটি কয়েকদিন আগেও সফল ব্যবসায়ীর উদাহরণ হিসেবে পরিচিত ছিলেন, তিনি এখন পলাতক অভিযুক্ত। মেহজাবিন রহমান টেলিভিশনে এই খবর দেখে সম্পূর্ণ ভেঙে পড়ল। এতদিন সে বিশ্বাস করত ইয়াসিন যে কোনো পরিস্থিতি সামলে নিতে পারবে, কিন্তু আজ সে বুঝতে পারল ইয়াসিন নিজের নিরাপত্তার জন্য তাকে এক মুহূর্ত ভাবেনি। আতঙ্কে সে নিজের ফ্ল্যাট ছেড়ে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার চেষ্টা করল, কিন্তু পথে সাংবাদিকরা তাকে ঘিরে ধরল। একজন প্রশ্ন করলেন, আপনি কি জানতেন মিস্টার ইয়াসিন দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করছিলেন? আরেকজন জানতে চাইলেন, আদিবার সম্পত্তি দখলের ষড়যন্ত্রে আপনার ভূমিকা কী ছিল? মেহজাবিন কোনো উত্তর না দিয়ে দ্রুত গাড়িতে উঠে চলে গেল, কিন্তু সে বুঝে গেল পালিয়ে গিয়েও আর নিজের অতীত থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। এদিকে আদিবা ধীরে ধীরে নিজের পুরনো আত্মবিশ্বাস ফিরে পাচ্ছিল। বাবার প্রতিষ্ঠানের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা একদিন তার সঙ্গে দেখা করতে এলেন। তারা জানালেন, হাজী আব্দুল কাদের চৌধুরী চান আদিবা ধীরে ধীরে ব্যবসার কিছু গুরুত্বপূর্ণ কাজ শিখে নিক। প্রথমে আদিবা দ্বিধায় পড়ে গেল। এতদিন সে সংসার নিয়ে ব্যস্ত ছিল, ব্যবসার সঙ্গে তার তেমন কোনো সম্পর্ক ছিল না। কিন্তু বাবা বললেন, যে মানুষ জীবনকে নতুন করে শুরু করতে পারে সে নতুন দায়িত্বও নিতে পারে। বাবার কথায় সাহস পেয়ে আদিবা সম্মতি দিল। সে প্রতিদিন কয়েক ঘন্টা করে অফিসের নথি পড়তে শুরু করল, কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে লাগলো এবং বুঝতে পারল এতদিন সে নিজের সামর্থ্যকে কতটা ছোট করে দেখেছিল। তার চোখে আর আগের অসহায়ত্ব ছিল না, সেখানে ধীরে ধীরে ফিরে আসছিল আত্মবিশ্বাসের আলো। তদন্ত এগোতেই আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলো। ময়নুল হকের অফিস থেকে উদ্ধার হওয়া একটি এনক্রিপ্টেড হার্ড ড্রাইভ খুলে বিশেষজ্ঞরা কিছু গোপন ভিডিও এবং অডিও রেকর্ডিং উদ্ধার করলেন। সেখানে ইয়াসিন, মইনুল এবং আরও দুজন অজ্ঞাত ব্যক্তির মধ্যে একাধিক বৈঠকের রেকর্ড ছিল। একটি রেকর্ডিংয়ে স্পষ্ট শোনা গেল, ইয়াসিন বলছে, যতক্ষণ আদিবা আমার পাশে আছে ততক্ষণ ওর বাবার সিদ্ধান্তে আমার প্রভাব থাকবে, কিন্তু যদি ও আলাদা হয়ে যায় তাহলে বিকল্প পরিকল্পনা কার্যকর করতে হবে। কথাগুলো শুনে উপস্থিত তদন্তকারীরা একে অপরের দিকে তাকালেন। এটি মামলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে উঠতে পারে। সেদিন গভীর রাতে আদিবা নিজের ঘরে বসে পুরনো একটি অ্যালবাম দেখছিল। বিয়ের দিনের হাসি মুখের ছবিগুলো একে একে চোখের সামনে ভেসে উঠছিল। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে সে অ্যালবামটি বন্ধ করে আলমারির ভেতরে রেখে দিল। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, যে আদিবাকে তুমি ভেঙে ফেলতে চেয়েছিলে সে আর নেই। আজ থেকে আমি নিজের জন্য বাঁচব। তার কণ্ঠে ছিল দৃঢ়তা, চোখে ছিল নতুন জীবনের প্রতিজ্ঞা। ঠিক তখনই হাজী আব্দুল কাদের চৌধুরীর ফোন বেজে উঠল। ওপাশ থেকে পুলিশ কমিশনার উত্তেজিত কণ্ঠে বললেন, স্যার, আমাদের বিশেষ দল একটি গোপন আস্থানের সন্ধান পেয়েছে। আমরা মনে করছি মিস্টার ইয়াসিন সেখানে লুকিয়ে আছে। অভিযান শুরু হতে যাচ্ছে। হাজী আব্দুল কাদের চৌধুরী শান্তভাবে ফোন রেখে আদিবার দিকে তাকালেন। তিনি শুধু বললেন, মনে হচ্ছে সত্যের মুখোমুখি হওয়ার সময় অবশেষে এসে গেছে। রাত তখন প্রায় 2:30। শহরের উপকণ্ঠে পুরনো একটি গুদামঘর ঘিরে ফেলেছে পুলিশের বিশেষ অভিযান দল। চারিদিক নিস্তব্ধ। দূরে কয়েকটি ট্রাক দাঁড়িয়ে আছে আর গুদামের ভেতরে ক্ষীণ আলো জ্বলছে। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী মিস্টার ইয়াসিন গত কয়েকদিন ধরে এই এলাকায় আত্মগোপন করেছিল। পুলিশ চারদিক থেকে ধীরে ধীরে এগোতে লাগল। কয়েক মিনিটের উত্তেজনাপূর্ণ অপেক্ষার পর অভিযান শুরু হলো। গুদামের ভেতরে ঢুকে তারা কয়েকজন
সন্দেহভাজনকে আটক করলেও ইয়াসিনকে প্রথমে কোথাও খুঁজে পাওয়া গেল না। পুরো ভবন তল্লাশি চলতে থাকলো। অবশেষে নিচতলার একটি গোপন কক্ষে দরজা ভেঙে ভেতরে ঢুকতেই দেখা গেল মিস্টার ইয়াসিন একটি টেবিলের পাশে বসে ল্যাপটপে কিছু নথি মুছে ফেলার চেষ্টা করছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে রইল। তারপর পালানোর চেষ্টা করলেও কয়েকজন কর্মকর্তা দ্রুত তাকে আটক করেন। হাতকড়া পরানোর সময়ও সে চিৎকার করে বলতে লাগলো, আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। কিন্তু তার কণ্ঠে আগের সে আত্মবিশ্বাস আর ছিল না। বহু বছরের ক্ষমতার অহংকার ভেঙে পড়ে সেখানে শুধু আতঙ্ক আর অসহায়তা স্পষ্ট হয়ে উঠেছিল। গ্রেফতারের খবর ভোর হওয়ার আগেই সারা দেশে ছড়িয়ে পড়ল। টেলিভিশনের সংবাদ, অনলাইন পোর্টাল, সামাজিক যোগাযোগ মাধ্যম, সব জায়গায় একটাই খবর, যে মানুষটি কয়েকদিন আগেও নিজের বিলাসবহুল জীবন নিয়ে গর্ব করত, সে আজ পুলিশের গাড়িতে মাথা নিচু করে বসে আছে। তার অফিসের সামনে সাংবাদিকদের ভিড় আরও বেড়ে গেল। কোম্পানির পরিচালনা পর্ষদ জরুরি সংবাদ সম্মেলন করে জানালো, প্রতিষ্ঠানের স্বচ্ছতা বজায় রাখতে তারা তদন্তে সর্বোচ্চ সহযোগিতা করবে। একই সঙ্গে ইয়াসিনের সব প্রশাসনিক ক্ষমতা স্থায়ীভাবে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হলো। বহু কর্মচারী যারা এতদিন ভয়ে মুখ খুলতে পারেনি, তারা একে একে তদন্তকারীদের কাছে গিয়ে নিজেদের জানা তথ্য দিতে শুরু করলো। কেউ আর নীরব থাকতে চাইছিল না। পুলিশ সদর দপ্তরে দীর্ঘ জিজ্ঞাসাবাদ শুরু হলো। প্রথমে ইয়াসিন সব অভিযোগ অস্বীকার করল। সে বলল, আর্থিক লেনদেনের সবকিছু নিয়ম মেনেই হয়েছে। মেহজাবিনের সঙ্গে সম্পর্ককে সে ব্যক্তিগত বিষয় বলে এড়িয়ে যেতে চাইল। কিন্তু তদন্তকারীরা যখন একে একে ব্যাংক লেনদেনের নথি, গোপন ইমেইল, ভিডিও ফুটেজ, আর্থিক রিপোর্ট এবং তার নিজের হাতে লেখা নোট সামনে রাখলেন, তখন তার উত্তরগুলো ক্রমশ অসংলগ্ন হয়ে উঠতে লাগল। সবচেয়ে বড় ধাক্কা এলো যখন তার সাবেক ব্যক্তিগত চালক সালাউদ্দিনের সাক্ষ্যের ভিডিও চালানো হলো। সেখানে সালাউদ্দিন স্পষ্টভাবে জানালেন কিভাবে তিনি ইয়াসিন এবং মেহজাবিনের কথোপকথনে দুর্ঘটনা শব্দটি শুনেছিলেন। যদিও তিনি নিশ্চিতভাবে কোনো অপরাধ সংঘটিত হতে দেখেননি, তবু তার বক্তব্য তদন্তকে নতুন দিক দেখালো। ইয়াসিন প্রথমবারের মতো কয়েক মুহূর্ত চুপ করে রইল। তার মুখে ঘাম জমে উঠল। সে বুঝতে পারল এতদিন ধরে যে মিথ্যার জাল বুনেছিল সেটি একে একে ছিঁড়ে যাচ্ছে। অন্যদিকে মেহজাবিন রহমানও তদন্তকারীদের তলব পেল। প্রথমেই সে দাবি করল ইয়াসিনের ব্যবসায়িক কাজ সম্পর্কে সে কিছুই জানত না। কিন্তু তদন্তকারীরা তার সামনে বিদেশ ভ্রমণের নথি, দামি উপহারের বিল, ব্যাংক লেনদেনের রেকর্ড এবং বিভিন্ন যোগাযোগের তথ্য তুলে ধরলেন। দেখা গেল কোম্পানির অর্থে কেনা গয়না, বিলাসবহুল গাড়ি এবং ভ্রমণের সুবিধা সে নিয়মিত গ্রহণ করেছে। জিজ্ঞাসাবাদ দীর্ঘ হতে থাকলে মেহজাবিনের আত্মবিশ্বাস ভেঙে পড়তে শুরু করল। সে কাঁদতে কাঁদতে বলল, আমি ভাবিনি বিষয়টা এতদূর যাবে। কিন্তু তদন্তকারীরা শান্তভাবে জানালেন, কে কি ভেবেছিল তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কে কি করেছে। আইন সেই তথ্যের ভিত্তিতে এগোবে। এদিকে আদিবা নিজের জীবনকে নতুনভাবে গুছিয়ে নেওয়ার কাজ শুরু করল। সে বাবার প্রতিষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে প্রথমবারের মতো সভাপতিত্ব করল। বৈঠক শেষে কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা তার সিদ্ধান্ত গ্রহণের দক্ষতার প্রশংসা করলেন। হাজী আব্দুল কাদের চৌধুরী দূর থেকে মেয়ের আত্মবিশ্বাসী উপস্থিতি দেখে মৃদু হাসলেন। কয়েক সপ্তাহ আগেও যে মেয়েটি অপমানিত হয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিল, আজ সেই মেয়ে শত মানুষের সামনে মাথা উঁচু করে সিদ্ধান্ত নিত। আদিবা বুঝতে পারল একজন মানুষের সম্মান অন্য কেউ কেড়ে নিতে পারে না, যদি সে নিজেই আবার উঠে দাঁড়ানোর সাহস রাখে। সেদিন সন্ধ্যায় সে নিজের পুরনো ডায়েরিতে একটি লাইন লিখল, অন্যায় আমাকে ভাঙতে পারেনি, বরং নতুন মানুষ হতে শিখিয়েছে। তদন্ত শেষ পর্যায়ে পৌঁছালে প্রসিকিউশন দল আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার প্রস্তুতি নিল। অভিযোগের পত্রে আর্থিক অনিয়ম, জালিয়াতি, প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং অন্যান্য সংশ্লিষ্ট অপরাধের প্রাথমিক প্রমাণ সংযুক্ত করা হলো। আদালত শুনানির দিন নির্ধারণ করলেন। দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম এই মামলাকে বছরের অন্যতম আলোচিত বিচারক ঘটনা হিসেবে তুলে ধরতে শুরু করলেন। সাধারণ মানুষও জানতে আগ্রহী হয়ে উঠল ক্ষমতা,
অর্থ আর প্রভাবের আড়ালে লুকিয়ে থাকা সত্যের শেষ পরিণতি কী হবে। শুনানির আগের রাতে হাজী আব্দুল কাদের চৌধুরী আদিবার পাশে এসে বসলেন। তিনি শান্ত গলায় বললেন, আগামীকাল আদালতে অনেক কথা শুনবি। কেউ হয়তো সত্য বলবে, কেউ হয়তো মিথ্যা বলার চেষ্টা করবে, কিন্তু মনে রাখিস, সত্যকে প্রমাণ করার জন্য ধৈর্য লাগে। আদিবা বাবার হাত ধরে উত্তর দিল, আমি আর ভয় পাই না বাবা, আমি শুধু চাই বিচার হোক। বাবা মেয়ের দিকে তাকিয়ে মাথা নাড়লেন। তার চোখে ছিল গর্ব। কিন্তু ঠিক সেই সময় ব্যারিস্টার রাশিদ করিম দ্রুত ঘরে ঢুকে একটি নতুন খাম টেবিলের ওপর রাখলেন। তিনি বললেন, স্যার, আজ সন্ধ্যায় একজন অজ্ঞাত ব্যক্তি আমাদের কাছে একটি পেনড্রাইভ পাঠিয়েছে। ভেতরে এমন একটি ভিডিও আছে যা আদালতের পুরো মামলার গতিপথ বদলে দিতে পারে। হাজী আব্দুল কাদের চৌধুরী ধীরে ধীরে পেনড্রাইভ হাতে তুলে নিলেন। স্টাডি রুমের আলো নিভিয়ে বড় স্ক্রিনে পেনড্রাইভের ভিডিওটি চালু করা হলো। ঘরের ভেতরে এমন নীরবতা নেমে এলো যে সবার শ্বাস প্রশ্বাসের শব্দ পর্যন্ত স্পষ্ট শোনা যাচ্ছিল। ভিডিওটি সম্ভবত কোনো ব্যক্তিগত অফিস কক্ষের সিসিটিভি ক্যামেরায় ধারণ করা। সেখানে দেখা গেল মিস্টার ইয়াসিন, মইনুল হক এবং আরও দুই ব্যক্তি একটি গোল টেবিল ঘিরে বসে গুরুত্বপূর্ণ কিছু নথি নিয়ে আলোচনা করছেন। কয়েক মিনিট পর্যন্ত তারা ব্যবসায়িক বিষয় নিয়ে কথা বললেও হঠাৎ আলোচনার বিষয় বদলে যায়। ইয়াসিন ঠান্ডা গলায় বলল, যতদিন আদিবা আমার স্ত্রী, ততদিন তার বাবার ব্যবসায়িক সিদ্ধান্তে আমার প্রভাব থাকবে। কিন্তু যদি পরিস্থিতি বদলে যায়, তাহলে দ্বিতীয় পরিকল্পনা কার্যকর করতে হবে। মইনুল নিচু স্বরে জিজ্ঞেস করল, ঝুঁকি কতটা? ইয়াসিন উত্তর দিল, ঝুঁকি থাকবেই, কিন্তু সব কিছু এমনভাবে করতে হবে যাতে কেউ সন্দেহ না করে। ভিডিওটি এখানেই শেষ হয়ে যায়। কথাগুলো সরাসরি কোনো নির্দিষ্ট অপরাধের প্রমাণ না হলেও তদন্তকারীদের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠল, কারণ এটি আগের সমস্ত তথ্য নথির সঙ্গে মিলিয়ে দেখলে পরিকল্পিত ষড়যন্ত্রের একটি সুস্পষ্ট চিত্র তৈরি করছিল। পরদিন আদালত কক্ষ ছিল সাংবাদিক, আইনজীবী এবং সাধারণ মানুষের ভিড়ে পরিপূর্ণ। বহু আলোচিত মামলার প্রথম আনুষ্ঠানিক শুনানি শুরু হলো। বিচারক আদালতে প্রবেশ করতেই সবাই দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ পর পুলিশি নিরাপত্তার মধ্যে মিস্টার ইয়াসিনকে আদালতে আনা হলো। কয়েক সপ্তাহ আগেই দামি স্যুট, আত্মবিশ্বাসী হাসি আর অহংকারে ভরা মানুষটি আজ সম্পূর্ণ ভিন্ন। তার চোখের নিচে কালো দাগ, মুখে ক্লান্তির ছাপ। আদালতের একপাশে বসেছিল আদিবা। সে একবারও ইয়াসিনের দিকে তাকালো না, কারণ যে মানুষটির জন্য একসময় তার পৃথিবী থেমে থাকত, আজ সে তার কাছে সম্পূর্ণ অপরিচিত। রাষ্ট্রপক্ষ একে একে আর্থিক নথি, ব্যাংক লেনদেনের হিসাব, গোপন ইমেইল, কোম্পানির অভ্যন্তরীণ রিপোর্ট এবং বিভিন্ন সাক্ষীর জবানবন্দি আদালতে উপস্থাপন করল। তদন্তকারী কর্মকর্তা ব্যাখ্যা করলেন কিভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ স্থানান্তর করা হয়েছে এবং কিভাবে সেই অর্থ ব্যক্তিগত বিলাসী জীবনযাপনে ব্যবহার করা হয়েছে। এরপর সাবেক চালক সালাউদ্দিন আদালতে সাক্ষ্য দিলেন। তিনি শান্ত কণ্ঠে বললেন, আমি কাউকে কোনো অপরাধ করতে দেখিনি, কিন্তু আমি এমন কিছু কথা শুনেছি যা আমাকে আজও তাড়া করে বেড়ায়। সেই কারণেই আমি সত্য গোপন করিনি। বিচারক তার বক্তব্য মনোযোগ দিয়ে শুনলেন। এরপর ভিডিও ফুটেজ, নথি এবং অন্যান্য প্রমাণ আদালতের নথিভুক্ত করা হলো। এরপর মিহিজাবিন রহমানকে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হলো। আদালতে ঢোকার সময় তার মুখে আগের সেই আত্মবিশ্বাসের কোনো চিহ্ন ছিল না। দীর্ঘ জিজ্ঞাসাবাদের সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী তাকে একের পর এক প্রশ্ন করতে থাকলেন। প্রথমে সে সব কিছু অস্বীকার করলেও পরে যখন বিদেশ ভ্রমণের বিল, দামি উপহারের রসিদ, ব্যক্তিগত বার্তা এবং ব্যাংক লেনদেনের নথি দেখানো হলো, তখন তার বক্তব্যে অসঙ্গতি ধরা পড়তে শুরু করলো। শেষ পর্যন্ত সে মাথা নিচু করে শুধু বলল, আমি অনেক কিছু জানতাম, কিন্তু এত বড় পরিণতি হবে ভাবিনি। আদালত কক্ষে উপস্থিত সবাই নিস্তব্ধ হয়ে গেল। এই স্বীকারোক্তি মামলার একটি গুরুত্বপূর্ণ মোড় হয়ে দাঁড়ালো। বিরতির পর বিচারক আবার এজলাসে বসলে রাষ্ট্রপক্ষ জানালো, তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী আর্থিক অনিয়ম, প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের অভিযোগের প্রাথমিক ভিত্তি যথেষ্ট শক্তিশালী, তাই মামলার পূর্ণাঙ্গ বিচার চলবে। প্রতিরক্ষা পক্ষ বিভিন্ন যুক্তি তুলে ধরে বলল, সব অভিযোগ এখনও প্রমাণিত হয়নি এবং তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। বিচারক শান্তভাবে
দুই পক্ষের বক্তব্য শুনে জানালেন, আদালত কেবল আদালতে উপস্থাপিত প্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে। তিনি পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করলেন এবং তদন্তকারী সংস্থাকে অবশিষ্ট নথি দ্রুত আদালতে জমা দেওয়ার নির্দেশ দিলেন। আদালত কক্ষ থেকে বেরিয়ে আসার সময় অসংখ্য সাংবাদিক আদিবাকে ঘিরে ধরল। একজন জানতে চাইলেন, আপনি কি মনে করেন ন্যায় বিচার পাবেন? আদিবা কিছুক্ষণ নীরব থেকে উত্তর দিল, আমি কারো ধ্বংস চাই না। আমি শুধু চাই যেটা সত্য সেটা যেন আদালতের সামনে সম্পূর্ণভাবে উঠে আসে। একজন মানুষের সম্মান কোনো সম্পদের চেয়ে ছোট নয়। তার শান্ত অথচ দৃঢ়কণ্ঠ মুহূর্তের মধ্যেই সবার দৃষ্টি আকর্ষণ করল। হাজী আব্দুল কাদের চৌধুরী দূর থেকে মেয়ের দিকে তাকিয়ে গর্ব অনুভব করলেন। যে মেয়েটি কয়েক সপ্তাহ আগে অপমানে ভেঙে পড়েছিল, আজ সেই মেয়েই শত মানুষের সামনে মাথা উঁচু করে সত্যের পক্ষে দাঁড়িয়েছে। সন্ধ্যায় বাড়িতে ফিরে সবাই যখন দিনের ঘটনা নিয়ে আলোচনা করছিল, তখন ব্যারিস্টার রাশেদ করিমের ফোন বেজে উঠল। তিনি কয়েক মিনিট কথা বলে ধীরে ধীরে ফোনটি নামিয়ে রাখলেন। তার মুখের অভিব্যক্তি দেখে সবাই বুঝে গেল নতুন কিছু ঘটেছে। হাজী আব্দুল কাদের চৌধুরী জিজ্ঞেস করলেন, কি হয়েছে? ব্যারিস্টার রাশেদ শান্ত গলায় বললেন, স্যার, আজ আদালতের শুনানির পর একজন ব্যক্তি স্বেচ্ছায় তদন্তকারীদের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি দাবি করেছেন, বহু বছর আগে ইয়াসিন যে প্রথম বড় প্রতারণাটি করেছিল তার প্রত্যক্ষ সাক্ষী তিনি। পরদিন সকাল থেকে হাজী আব্দুল কাদের চৌধুরীর বাড়িতে এক ভিন্ন রকমের ব্যস্ততা। ব্যারিস্টার রাশেদ করিম খুব ভোরেই সেখানে পৌঁছে গেলেন। তার সঙ্গে ছিলেন তদন্তকারী দলের দুজন সদস্য এবং সেই রহস্যময় ব্যক্তি যিনি আগের দিন তদন্তকারীদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। লোকটির নাম মাহবুব আলম। প্রায় 15 বছর ধরে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে হিসাবরক্ষকের কাজ করেছেন। মিস্টার ইয়াসিনের প্রতিষ্ঠানের শুরুর দিকেও তিনি কিছুদিন কর্মরত ছিলেন। ঘরে ঢুকেই তিনি নিচু স্বরে বললেন, আমি অনেক বছর চুপ ছিলাম, কারণ আমার পরিবারকে নিয়ে আমি ভয় পেতাম, কিন্তু এখন আর নীরব থাকতে চাই না। একজন নিরপরাধ মানুষকে অপমানিত হতে দেখার পর নিজের বিবেকের কাছে আমি আর লুকিয়ে থাকতে পারছি না। সবাই মনোযোগ দিয়ে তার কথা শুনতে লাগল। মাহবুব আলম জানালেন, ইয়াসিন যখন ব্যবসায়িক জীবনের শুরুতে ছিলেন, তখনই তিনি প্রথম আর্থিক অনিয়মের পথে হাঁটেন। কিছু ভুয়া বিল, মিথ্যা হিসাব এবং জাল কাগজপত্র তৈরি করে তিনি এক বড় অঙ্কের অর্থ আত্মসাৎ করেছিলেন। বিষয়টি ধরা পড়ার উপক্রম হলে দোষ চাপিয়ে দেওয়া হয়েছিল প্রতিষ্ঠানের এক সাধারণ কর্মচারীর ওপর। সেই কর্মচারী চাকরি হারিয়েছিলেন। দীর্ঘদিন আদালতে ঘুরেছেন, সমাজের কাছে প্রতারক হিসেবে পরিচিত হয়েছেন, অথচ প্রকৃত সত্য জানতেন খুব অল্প কয়েকজন। মাহবুব কাপা গলায় বললেন, আমি প্রতিবাদ করতে চেয়েছিলাম, কিন্তু আমাকে চাকরি হারানোর ভয় দেখানো হয়। পরে আমার সন্তানদের নিয়েও পরোক্ষ হুমকি দেওয়া হয়েছিল, তাই বাধ্য হয়েই চুপ ছিলাম। তার কথাগুলো শুনে উপস্থিত সবাই বুঝতে পারলেন ইয়াসিনের প্রতারণা কোনো আকস্মিক ঘটনা ছিল না। বহু বছর ধরেই সে ধাপে ধাপে অন্যায়কে নিজের স্বভাব বানিয়ে ফেলেছিল। ব্যারিস্টার রাশেদ করিম সঙ্গে সঙ্গে মাহবুবের দেওয়া পুরনো নথি, হিসাবের খাতা এবং কিছু ইমেইল তদন্তকারী দলের হাতে তুলে দিলেন। বিশেষজ্ঞরা সেগুলো পরীক্ষা করে দেখলেন বেশ কয়েকটি নথি বর্তমান মামলার আর্থিক লেনদেনের সঙ্গে মিল রয়েছে, অর্থাৎ একই কৌশল বহু বছর ধরে ব্যবহার করা হয়েছে। এতে মামলার ধারাবাহিকতা আরও স্পষ্ট হলো। হাজী আব্দুল কাদের চৌধুরী ধীরে ধীরে বললেন, সত্যকে চাপা দেওয়া যায়, কিন্তু মুছে ফেলা যায় না। একদিন না একদিন সে নিজের পথ খুঁজে নেয়। মাহবুব আলম মাথা নিচু করে বললেন, আজ অন্তত আমার বিবেক একটু হালকা হলো। এদিকে আদালতে মামলার পরবর্তী শুনানি শুরু হলো। রাষ্ট্রপক্ষ আগের সাক্ষ্য প্রমাণের পাশাপাশি নতুন আর্থিক নথিগুলো আদালতে জমা দিল। প্রতিরক্ষা পক্ষ সেগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেও বিচারক সেগুলো প্রাথমিকভাবে নথিভুক্ত করার নির্দেশ দিলেন এবং বিস্তারিত যাচাইয়ের জন্য তদন্তকারী সংস্থাকে সময় দিলেন। আদালত আবারও স্পষ্ট করে জানালেন, মামলার চূড়ান্ত সিদ্ধান্ত কেবল আদালতে গ্রহণযোগ্য প্রমাণ, সাক্ষ্য এবং আইনের ভিত্তিতেই হবে। আদালতের পরিবেশ ছিল অত্যন্ত গম্ভীর।
সংবাদ মাধ্যমের নজরে ছিল প্রতিটি ঘটনার উপর। মিস্টার ইয়াসিন এদিন আগের তুলনায় অনেকটাই নীরব ছিল। আদালত কক্ষে বসিয়ে সে একবার দূর থেকে আদিবার দিকে তাকালো, কিন্তু আদিবা তার দিকে তাকালোই না। তার দৃষ্টি ছিল সামনে, যেন অতীতের সমস্ত শৃঙ্খল সে ভেঙে ফেলেছে। একসময় যে মানুষের একটি হাসি দেখার জন্য সে অপেক্ষা করত, আজ সেই মানুষটির উপস্থিতি তার মনে কোনো আলোড়ন তুলতে পারল না। এই দৃশ্য দেখে হাজী আব্দুল কাদের চৌধুরীর মনে অদ্ভুত এক শান্তি নেমে এলো। তিনি বুঝলেন তার মেয়ে আর ভাঙা অতীতের মধ্যে বন্দী নেই। অন্যদিকে মেহেজাবিন রহমানের জীবনও দ্রুত বদলে যাচ্ছিল। যাদের সঙ্গে একসময় সে নিজেকে সফল মনে করত, তারা সবাই দূরে সরে গেছে। দীর্ঘ জিজ্ঞাসাবাদ, সামাজিক সমালোচনা এবং অনিশ্চিত ভবিষ্যৎ তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। একদিন সে নিজের আইনজীবীর মাধ্যমে তদন্তকারীদের জানালো সে তদন্তে সহযোগিতা করতে চায় এবং তার জানা কিছু তথ্য দিতে প্রস্তুত। তদন্তকারীরা আইনগত প্রক্রিয়া মেনে তার বক্তব্য নথিভুক্ত করলেন। সেই বক্তব্যে এমন কিছু তথ্য উঠে এলো যা ইয়াসিনের আর্থিক লেনদেনের সময়রেখা বুঝতে তদন্তে সহায়ক হতে পারে। তবে কোনো তথ্য গ্রহণযোগ্য হবে তা আদালতেই নির্ধারণ হবে। এদিকে আদিবা বাবার প্রতিষ্ঠানে নিয়মিত কাজ শুরু করেছে। কর্মচারীদের সঙ্গে কথা বলা, প্রকল্প পর্যালোচনা, নতুন পরিকল্পনা নিয়ে আলোচনা, সবকিছুতেই সে ধীরে ধীরে দক্ষ হয়ে উঠছে। একদিন অফিস থেকে বের হওয়ার সময় একজন প্রবীণ কর্মচারী তার কাছে এসে বললেন, ম্যাডাম, আমরা বহু বছর ধরে আপনার বাবার সঙ্গে কাজ করছি। আজ আপনাকে দেখে মনে হচ্ছে এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিরাপদ হাতে আছে। কথাটি শুনে আদিবার চোখ ভিজে উঠল। তিনি এবার সেই জল ছিল অপমানের নয়, আত্মবিশ্বাসের। সে বুঝতে পারল মানুষের সম্মান কখনো অন্যের হাতে নয়, নিজের সাহস, সততা আর চরিত্রের ওপরই দাঁড়িয়ে থাকে। সন্ধ্যায় বাড়ির ছাদে দাঁড়িয়ে আদিবা আকাশের দিকে তাকিয়েছিল। কয়েক সপ্তাহ আগে এমন এক বৃষ্টির রাতে সে অপমানিত হয়ে রাস্তায় দাঁড়িয়েছিল। আজও আকাশে কালো মেঘ জমেছে, কিন্তু তার মনে আর কোনো ভয় নেই। ঠিক তখন হাজী আব্দুল কাদের চৌধুরী তার পাশে এসে দাঁড়ালেন। তিনি মৃদু হেসে বললেন, মা, মনে আছে সেদিন তুই আমাকে শুধু একটাই কথা বলেছিলি, ওর প্রতি কোনো দয়া দেখাবেন না। আদিবা শান্ত গলায় উত্তর দিল, আজ মনে হচ্ছে সবচেয়ে বড় শাস্তি প্রতিশোধ নয়, সত্যের সামনে দাঁড়াতে বাধ্য হওয়ায় সবচেয়ে বড় শাস্তি। হাজী আব্দুল কাদের চৌধুরী সন্তুষ্টির হাসি হাসলেন। ঠিক সেই সময় ব্যারিস্টার রাশিদ করিম দ্রুত ছাদে উঠে এলেন। তিনি বললেন, স্যার, আদালত আগামী শুনানিতেই মামলার গুরুত্বপূর্ণ পর্যায়ে শেষ করবে। যদি আর কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটে, তাহলে খুব শীঘ্রই রায় ঘোষণার দিন নির্ধারণ করা হবে। আদিবার ধীরে ধীরে চোখ বন্ধ করল। দীর্ঘ অপমান, বিশ্বাসঘাতকতা, কান্নার সংগ্রামের পর অবশেষে মনে হলো ন্যায় বিচারের দরজা তার জন্য সত্যি খুলতে শুরু করেছে। রায় ঘোষণার দিন সকাল থেকে আদালত প্রাঙ্গণে ছিল উপচে পড়া ভিড়। দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম, আইনজীবী, ব্যবসায়ী, সাধারণ মানুষ, সবার চোখ আজ একটি মামলার দিকে। কারণ এটি শুধু একজন ধনী ব্যবসায়ীর বিচার নয়, এটি ছিল বিশ্বাস, সম্মান এবং ন্যায় বিচারের লড়াইয়ের শেষ অধ্যায়। আদালতের বাইরে ক্যামেরার ফ্ল্যাশ একের পর এক জ্বলছিল। আদালতের ভেতরে সবাই নিজ নিজ আসনে বসে অপেক্ষা করছিলেন বিচারকের আগমনের জন্য। কিছুক্ষণ পর বিচারক এজলাসে প্রবেশ করলেন। আদালত কক্ষ মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল। পুলিশের নিরাপত্তার জন্য মিস্টার ইয়াসিনকে কাঠগড়ায় দাঁড় করানো হলো। আগের মতো তার চোখে আর অহংকার ছিল না। দীর্ঘ কয়েক মাসের তদন্ত, জিজ্ঞাসাবাদ এবং আদালতের শুনানি যেন তার সমস্ত আত্মবিশ্বাস কেড়ে নিয়েছে। আদালতের অন্য পাশে শান্তভাবে বসেছিল আদিবা। আজ তার মুখে কোনো রাগ নেই, প্রতিশোধের আগুন নেই, বরং ছিল এক অদ্ভুত প্রশান্তি। সে জানত আজ ব্যক্তিগত প্রতিশোধের নয়, আইনের বিচার হবে। রাষ্ট্রপক্ষ সংক্ষিপ্তভাবে পুরো মামলার সারসংক্ষেপ তুলে ধরল। আর্থিক অনিয়ম, জালিয়াতি, প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং আদালতে উপস্থাপিত নথি, সাক্ষ্য ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে তারা তাদের যুক্তি শেষ করল। প্রতিরক্ষা পক্ষ শেষবারের মতো নিজেদের বক্তব্য উপস্থাপন করল। বিচারক দীর্ঘ সময় ধরে নথিপত্র পর্যালোচনা করার পর রায় পড়া শুরু করলেন। তিনি বললেন,
আদালত কেবল আদালতে উপস্থাপিত গ্রহণযোগ্য প্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতেই সিদ্ধান্ত দিচ্ছেন। তিনি উল্লেখ করলেন যে মামলায় আর্থিক অনিয়ম, প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের বিষয়ে যথেষ্ট গ্রহণযোগ্য প্রমাণ আদালতের সামনে এসেছে। এরপর তিনি আইনের বিধান অনুযায়ী দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তির আদেশ ঘোষণা করলেন। আদালতের কক্ষে এক মুহূর্তের জন্য গভীর নীরবতা নেমে এলো। তারপর ধীরে ধীরে মানুষের ফিসফাস শোনা যেতে লাগলো। বহুদিনের আলোচিত মামলার বিচারের কথাই শেষ হলো। রায় ঘোষণার পর মিস্টার ইয়াসিন একবার আদিবার দিকে তাকালো। তার চোখে অনুশোচনা ছিল, নাকি হারিয়ে যাওয়া সবকিছুর শূন্যতা তা বোঝা কঠিন। সে ধীরে ধীরে বলল, আদিবা, যদি সময়টা ফিরে পেতাম। কিন্তু আদিবা কোনো উত্তর দিল না। সে শুধু কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে শান্তভাবে মুখ ফিরিয়ে নিল। কিছু ভুলের ক্ষমা হতে পারে, কিন্তু কিছু বিশ্বাস একবার ভেঙে গেলে আর কখনো জোড়া লাগে না। পুলিশের সদস্যরা ইয়াসিনকে আদালত কক্ষ থেকে নিয়ে চলে গেলেন। মেহেজাবিন রহমানও নিজের আইনজীবীর সঙ্গে নীরবে আদালত ছেড়ে বেরিয়ে গেল। যে বিলাসী জীবনের জন্য তারা এত কিছু করেছিল, শেষ পর্যন্ত সেই জীবনই তাদের হাতছাড়া হয়ে গেল। আদালত থেকে বের হওয়ার পর অসংখ্য সাংবাদিক আদিবাকে ঘিরে ধরলেন। একজন প্রশ্ন করলেন, আপনি কি আজ নিজেকে বিজয়ী মনে করছেন? আদিবা কিছুক্ষণ চুপ থেকে বললেন, আজ কারো পরাজয়ে আমি আনন্দিত নই। আমি শুধু কৃতজ্ঞ সে সত্য লুকিয়ে থাকেনি। একজন নারীর সম্মান দুর্বলতা নয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসী মানুষের সবচেয়ে বড় শক্তি। তার এই কথাগুলো মুহূর্তের মধ্যেই সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ল। অনেক মানুষ তার বক্তব্যে অনুপ্রাণিত হলেন। কয়েক মাস কেটে গেল। হাজী আব্দুল কাদের চৌধুরী ধীরে ধীরে ব্যবসার গুরুত্বপূর্ণ দায়িত্ব আদিবার হাতে তুলে দিতে শুরু করলেন। আদিবার নিষ্ঠা, সততা এবং পরিশ্রম দিয়ে প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করতে লাগল। কর্মচারীরা তাকে শুধু মালিকের মেয়ে হিসেবে নয়, একজন দক্ষ নেতৃত্ব হিসেবে সম্মান করতে শুরু করলেন। সে একটি সামাজিক উদ্যোগও শুরু করল, যেখানে পারিবারিক নির্যাতন ও আর্থিক প্রতারণার শিকার নারীদের আইনি পরামর্শ এবং কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হতো। নিজের কষ্টকে সে অন্যদের শক্তিতে রূপান্তর করার চেষ্টা করল। একদিন বিকেলে বাগানে বসে চা খাচ্ছিলেন হাজী আব্দুল কাদের চৌধুরী। আদিবা এসে তার পাশে বসল। বাবা মেয়ের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, সেদিন যদি তুই আমাকে ফোন না করতি, তাহলে হয়তো আজও সব কিছু অন্ধকারেই থেকে যেত। আদিবা বাবার হাত ধরে উত্তর দিল, না বাবা, সেদিন আমি শুধু আপনার কাছে আশ্রয় চেয়েছিলাম, কিন্তু আপনি আমাকে আশ্রয়ের সঙ্গে সাহসও দিয়েছেন। সেই সাহসই আমাকে আবার বাঁচতে শিখিয়েছে। আকাশে হালকা বৃষ্টি শুরু হলো। আদিবা ধীরে ধীরে হাত বাড়িয়ে বৃষ্টির ফোঁটা স্পর্শ করল। তার মনে পড়ে গেল সেই রাতের কথা, যেদিন একই বৃষ্টির মধ্যে তাকে অপমান করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু আজকের বৃষ্টি আর অপমানের প্রতীক নয়। আজকের বৃষ্টি যেন নতুন জীবনের সূচনা, নতুন আশার বার্তা। সে আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসল। মনে মনে বলল, যেদিন আমাকে 6টি চড় মেরে বৃষ্টির মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, সেদিন আমি ভেবেছিলাম আমার জীবন শেষ হয়ে গেছে। আজ বুঝতে পারছি সেটাই ছিল আমার নতুন জীবনের প্রথম দিন। সমাপ্ত।